আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সুমুদ ফ্লটিলার বহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় সাগরের বুক থেকে 2রা সেপ্টেম্বর মধ্যরাতে এমন লাইভ করে বাংলাদেশে হইচই ফেলে দেন দ্রিকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম। দাবি করেন বহরের সবচেয়ে সামনের নৌযান আলমায় হামলা হয়েছে। এই বহরের শেষের দিকে আছে শহীদুল আলমদের জাহাজ কনসায়েন্স। খানিকক্ষণ আগে ঝড় শুরু হয়েছিল, আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি। ধরেনি কিন্তু এটা একটা ভিন্ন ঝড়, যেটা নিয়ে আমাদের সামান্য। এর প্রায় 3 ঘন্টা পর আরেকটি ভিডিও বার্তা দেন শহীদুল আলম। সেখানে দাবি করেন সুমুদ ফ্লটিলার সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন তিনি। বহরের একেবারে সামনের দিকের নৌযানে হামলা চালিয়ে ইসরায়েল মূলত তাদের জাহাজটিকেই সতর্ক করার চেষ্টা করছে, তবে ঝুঁকি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন তারা। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। শহীদুল আলমের এমন ভিডিও বার্তার পর তার নিরাপত্তা নিয়ে ব্যাপক শঙ্কা ছড়িয়ে পড়ে বাংলাদেশে। হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করে তাদের উদ্বেগ জানান। তাই আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তবে এর পরদিনই জানা যায় গাজার জলসীমায় পৌঁছানো সুমুদ ফ্লটিলার বহর থেকে 1000 মাইলেরও বেশি দূরে অবস্থান করছিল শহীদুল আলমের জাহাজ। এমনকি তিনি যে জাহাজে চড়ে গাজায় যাচ্ছেন সেটি সুমুদ ফ্লটিলার অংশ নয়, ফ্রিডম ফ্লটিলা নামের আলাদা একটি নৌযানের বহরে আছেন এই আলোকচিত্রী। তার জাহাজ কনসায়েন্সে চড়ে গাজা অভিমুখে যাচ্ছে সাংবাদিক ও চিকিৎসা কর্মীর একটি দল। ইসরায়েলের আগে সমুদ ফ্লটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে 3রা সেপ্টেম্বর দুপুরে আরেকটি ভিডিও বার্তা দেন শহীদুল আলম। সেখানে তিনি স্বীকার করেন ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়া সুমুদ ছিল আলাদা একটি ফ্লটিলা, আর তারা আছেন ফ্রিডম ফ্লটিলা নামের অন্য একটিতে। এ সময় তাদের জাহাজ ফিলিস্তিনের টাইম জোনে ঢুকে পড়েছে বলে দাবি করেন তিনি। তবে তখনও গাজা থেকে 800 কিলোমিটারের বেশি দূরত্বে ভূমধ্যসাগরে অবস্থান করছিল তাদের জাহাজ। সমুদ ফ্লটিলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে, ডাক্তার রয়েছে, সাথে অন্য কর্মীরাও রয়েছে। শহীদুল আলম কেন আরেকটি ফ্লটিলায় থেকে সুমুদ ফ্লটিলার অংশ হিসেবে দাবি করে বিভ্রান্তি ছড়িয়েছেন তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলি বাহিনী 1 অক্টোবর রাত থেকে সুমুদ ফ্লটিলার অভিযান শুরু করে। প্রথমেই বহরের সামনের আলমা থেকে আটক করা হয় সুমুদ ফ্লটিলার নেতৃত্ব দেয়া সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ সব অ্যাক্টিভিস্টকে। এই বহরের সবশেষ নৌযান ম্যারিয়টের কর্মীরা আটক হন 3রা অক্টোবর। অথচ শহীদুল আলম 2রা অক্টোবর তার লাইভে দাবি করেন তাদের কনসায়েন্স জাহাজকে হুমকি দিতেই গ্রেটা থুনবার্গের বোট আলমায় হামলা হয়েছে। ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে।
শহীদুল আলমের ফেসবুক পোস্ট পর্যালোচনা করে দেখা যায় 30 সেপ্টেম্বর তাদের জাহাজ ইটালির ওট্রান্টো থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর থেকেই তিনি একের পর এক ছড়িয়ে যাচ্ছেন বিভ্রান্তি। শুরুর কয়েকটা পোস্ট তিনি কনসান্স জাহাজে থাকার কথা জানান, তবে কয়েক ঘন্টা না যেতেই জাহাজটিকে সুমুদ ফ্লটিলার অংশ বলে দাবি করেন। এমনকি গাজা থেকে হাজারো মাইল দূরে অবস্থান করেও তিনি সম্ভাব্য হামলার আশঙ্কা জানিয়ে পোস্ট দেন। ইটালির সমুদ্র সীমা না ছাড়তেই তিনি লিখেন, সম্ভাব্য বিপদের আশঙ্কায় প্রযুক্তির সাহায্যে কড়া নজর রাখছেন। And we are bringing up the rear end. We're determined to make it to Gaza. We are not primarily providing humanitarian aid. We actually want to break the siege. That is our quest, and we're determined to do that. এরপর 1 অক্টোবর রাতে কনসান্স থেকে 1000 মাইল সামনে সুমুদ ফ্লটিলায় ইসরায়েলের হামলার পর মধ্যরাতে শুরু হয় শহীদুল আলমের চূড়ান্ত নাটক। লাইভের মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে দেন সারা দেশে। আমরা কনসিয়েন্সে আছি, এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এর 3 দিন পরেও শহীদুল আলমের জাহাজ পৌঁছায়নি গাজা জলসীমার আশেপাশে। লাইভ ট্র্যাকারে দেখা যাচ্ছে এখনো তাদের ফ্রিডম ফ্লটিলা রয়েছে মিশরের দক্ষিণে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায়। শহীদুল আলম অবশ্য দাবি করছেন তারা গাজার জলসীমায় বিপজ্জনক অংশের কাছাকাছি পৌঁছে গেছেন। বাংলাদেশের দুটি মিডিয়াকে 4 সেপ্টেম্বর দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তবে সেই দাবিতেও আছে অসঙ্গতি। দ্রিকের প্রতিষ্ঠাতা দাবি করেন সকালের দিকে তারা গাজা থেকে 370 নটিক্যাল মাইল দূরে আছেন, অর্থাৎ এখনো তারা 685 কিলোমিটার দূরে অবস্থান করছেন। তখন 370 নটিক্যাল মাইল গাজা থেকে ছিল, কিন্তু আমাদের এবং সেই অনুযায়ী আমরা যদি যেতাম তাহলে আমাদের রবিবারে গাজাতে পৌঁছানোর কথা, কিন্তু আমরা গতি কমিয়েছি কারণ আমাদের সাথে যে নৌকাগুলি আছে সেগুলি আমাদের গতির চাইতে সেগুলির গতি কম। শহীদুল আলম বিপজ্জনক এলাকার কাছে পৌঁছানোর দাবি করলেও আলমার মতো নৌযানগুলো গাজা থেকে 90 নটিক্যাল মাইল বা 166 কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ সেই দূরত্বে পৌঁছতেও এখনো 500 কিলোমিটারের বেশি পথ বাকি। তবে শহীদুল আলম নতুন বিভ্রান্তি ছড়িয়ে দাবি করছেন গ্রেটা থুববার্নদের নৌজাহান আক্রান্ত হয়েছিল গাজা থেকে 170 নটিক্যাল মাইল দূরত্বে। যে কখন যেটাকে এরা বলে ডেঞ্জার জোন, সেখানে পৌঁছাতে যেই জায়গা থেকে ইসরায়েল হামলা শুরু করে সেটা 200 নটিক্যাল মাইল দূরত্ব, এবং সেই জায়গায় আমাদের ধরবে কি না ধরবে সেটা তো এখন আমরা জানি না। এর আগে কি করেছে সেটার ভিত্তিতে একটা ধারণা হতে পারে। 3 দিন আগে হামলার আশঙ্কা জানানো শহীদুল আলম এখনো দাবি করছেন গাজা উপকূল এখনো 2 দিনের পথ। বর্তমান গতিতে চললে 6 অক্টোবর তারা পৌঁছতে পারবেন লক্ষ্যে। সেক্ষেত্রে টানা 3 দিন কেন তিনি বিভ্রান্তি ছড়িয়ে গেলেন সেটা এক গভীর রহস্য। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।